নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, নীলুর দুঃখ। সকাল বেলাতেই নীলুর 20 চাক্কি ঝাঁক হয়ে গেল। মাসের 21 তারিখ। ধারে কাছে কোনো পেমেন্ট নেই। বাবা 3 দিনের জন্য মেয়ের বাড়িতে গেছে বারুইপুর। মহা টিকরমবাজ লোক। সাউথ শিয়ালদায় গাড়িতে তুলে দিয়ে নীলু যখন প্রণাম করল, তখন হাসি হাসি মুখে বুড়ো নতুন সিগারেটের প্যাকেটের সিলোফেন ছিঁড়ছে। 3 দিন মায়ের আওতার বাইরে থাকবে বলে বুঝি ওই প্রসন্নতা, ভেবেছিল নীলু। গাড়ি ছাড়বার পর হঠাৎ খেয়াল হলো 3 দিনের বাজার খরচ রেখে গেছে তো। সেই সন্দেহ কাল সারা বিকেল খচখচ করেছে। আজ সকালেই মশারির মধ্যে আধখানা ঢুকে তাকে ঠেলে তুলল মা। বাজার যাবি না? ও নীলু। তখনই বোঝা গেল বুড়ো চাক্কি রেখে যায়নি। কাল নাকি টাকা তুলতে রানাকে পাঠিয়েছিল, কিন্তু দস্তখত মেলেনি বলে উইথড্রয়াল ফর্ম ফেরত দিয়েছে পোস্ট অফিস। কিন্তু নীলু জানে পুরোটা টিকরমবাজি। বুড়ো আগে ছিল রেলের গার্ড। রিটায়ার করার পর একটা মুদির দোকান দিয়েছিল। অনভিজ্ঞ লোক, তার ওপর দোকান ভেঙে খেত, ফলে দোকান গেল উঠে। এখন 3 রোজগেরে ছেলের টাকা নিয়ে পোস্ট অফিসে রাখে আর প্রতি সপ্তাহে খরচ তোলে। প্রতিদিন বাজারের থলি 10 মেশে পেটের মতো ফুলে না থাকলে বুড়োর মন ভজে না। মাসের শেষ দিকে টাকা ফুরোলেই টিকরমবাজি শুরু হয়। প্রতি সপ্তাহে যে লোক টাকা তুলছে তার নাকি দস্তখত মেলে না। নীলু হাসে। সে কখনো বুড়োর ওপর রাগ করে না। বাবা তার দিকে আড়ে আড়ে চায় মাসের শেষ দিকটা, ঝাঁক দেওয়ার নানা চেষ্টা করে। নীলুর সঙ্গে বাবার একটা লুকোচুরির খেলা চলতে থাকে। বাঙালির খাওয়া, তার ওপর পুটিয়ারির নাড়ু মামা, মামি, ছেলে, ছেলের বউ, 4টে বাইরের লোক নিমন্ত্রিত। ঘরের লোক 12 জন। নীলু নিজে, মা, 6টা ভাই, 2টো ধুমসি বোন, বিধবা মাখুনি পিসি, বাবার জ্যাঠতুতো ভাই, আইবুড়ো নিবারণ কাকা। 20 চাক্কির নিচে বাজার নামে। রবিবার বাজার নামিয়ে রেখে নীলু একটু পাড়ায় বেরোয়। কদিন ধরেই পোগো ঘুরছে পিছন পিছন। তার কোমরে নানা আকৃতির 7টা ছুরি। ছুরিগুলো তার মায়ের পুরনো শাড়ির পাড় ছিঁড়ে তাই দিয়ে জড়িয়ে সযত্নে শার্টের তলায় গুঁজে রাখে পোগো। পাড়ার লোক বলে পোগো দিনে 7টা মার্ডার করে। নিতান্ত এলেবেলে লোকও পোগোকে যেতে দেখলে হেঁকে ডাক পারে, কি পোগো বাবু, আজ কটা মার্ডার হলো? পোগো হুম হাম করে চলে যায়। পরশুদিন পোগোর মেজ বৌদি জানালা দিয়ে নীলুকে ডেকে বলেছিল, পোগো যে তোমাকে মার্ডার করতে চায় নীলু, খবর রাখো। তাই বটে। নীলুর মনে পড়ল কয়েকদিন যাবৎ সে অফিসে যাওয়ার সময় লক্ষ্য করেছে পোগো নিঃশব্দে আসছে পিছন পিছন। বাস স্টপ পর্যন্ত আসে। নীলু কখনো ফিরে তাকালে পোগো ঊর্ধ্বমুখে আকাশ দেখে আর বিড়বিড় করে গাল দেয়। আজ 20 চাক্কি ঝাঁক হয়ে যাওয়ায় নীলুর মেজাজ ভালো ছিল না। নবীনের মিষ্টির দোকানের সিঁড়িতে বসে সিগারেট ফুঁকছিল পোগো। নীলুকে দেখেই আকাশে তাকালো। না দেখার ভান করে কিছু দূর গিয়েই নীলু টের পেল পোগো পিছু নিয়েছে। নীলু ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পোগো উল্টো বাগে ঘুরে হাঁটতে লাগলো। এগিয়ে গিয়ে তার পাছায় ডান পায়ে একটা লাথি কষালো নীলু। শালা বদের হাঁড়ি। কাঁই করে শব্দ করে ঘুরে দাঁড়ায় পোগো। জিভ আর প্যালেটের কোনো দোষ আছে পোগোর, এখনো জিভের আর ভাঙেনি। 36 বছরের শরীর, 3 বছর বয়সী মগজ নিয়ে সে ঘুরে বেড়ায়। গরম খেয়ে বলল, খুব ঠাপঠান নীলু, বলে দিচ্ছি, খুব ঠাপঠান। ফের কষাবো আর একটা? পোগো থিতিয়ে যায়। শার্টের ভিতরে লুকোনো হাত ছুরি বের করবার প্রাক্কালের ভঙ্গিতে রেখে বলে, একদিন ফুটে যাবি ঠালা। নীলু আর একবার ডান পা তুলতেই পোগো পিছিয়ে যায়।
বিড়বিড় করতে করতে কারখানার পাশের গলিতে ঢুকে পড়ে। সেই কবে থেকে মার্ডারের স্বপ্ন দেখে পগো। 7-8খানা ছুরি বিছানায় নিয়ে ঘুমোতে যায়, পাছে নিজের ছুরি ফুটেও নিজে মরে। সেই ভয়ে ও ঘুমোলে ওর মা এসে হাতড়ে হাতড়ে ছুরিগুলো সরিয়ে নিয়ে যায়। মার্ডারের বড় শখ পগোর। সারাদিন সে লোককে কত মার্ডারের গল্প করে। কলকাতায় হাঙ্গামা লাগলে ছাদে উঠে দুহাত তুলে লাফায়। মার্ডারের গল্প যখন শোনে তখন নিথর হয়ে যায়। নীলু গতবার গ্রীষ্মে দার্জিলিং বেড়াতে গিয়ে একটা ভোজালি কিনেছিল। তার সেই শখের ভোজালিটা দিন 7 আগে একদিনের জন্য ধার নিয়েছিল পগো। ফেরত দেওয়ার সময় চাপা গলায় বলেছিল, ভয় নেই, ভালো করে ধুয়ে দিয়েছি। কি ধুয়েছিস? জিজ্ঞেস করেছিল নীলু। অর্থপূর্ণ হেসেছিল পগো। উত্তর দেয়নি। তোমরা বুঝে নাও কি ধুয়েছি। সেদিনও একটা লাথি কষিয়েছিল নীলু। শালার শয়তানি বুদ্ধি দেখো, ধুয়ে দিয়েছি। কি ধুয়েছিস আবে পগর বাচ্চা? সেই থেকেই বোধহয় নীলুকে মার্ডার করার জন্য ঘুরছে পগো। তার লিস্টে নীলু ছাড়া আরও অনেকের নাম আছে যাদের সে মার্ডার করতে চায়। আজ সকালে ব্রিটিশকে খুঁজছে নীলু। কাল ব্রিটিশ জিতেছে 270 কি 80 টাকা। সেই নিয়ে খিচাং হয়ে গেল কাল। গলির মুখ আটকে খুদে প্যান্ডেল বেঁধে বাচ্চাদের ক্লাবের রজত জয়ন্তী হচ্ছিল কাল সন্ধেবেলায়। পাড়ার মেয়ে বউ বাচ্চারা ভিড় করেছিল খুব। সেই ফাংশন যখন জমজমাট, তখন বড় রাস্তায় ট্যাক্সি থামিয়ে ব্রিটিশ নামল। টলতে টলতে ঢুকলো গলিতে। দুবগলে বাংলার বোতল, সঙ্গে ছোটকু। পাড়ায় পা দিয়ে ফাংশনের ভিড় দেখে নিজেকে জাহির করার জন্য দুহাত উপরে তুলে হাঁকার ছেড়েছিল ব্রিটিশ। ঈদ কা চাঁদ। বগল থেকে 2টো বোতল পড়ে গিয়ে ফটফটাস করে ভাঙল। হুড় দৌড় লেগে গিয়েছিল বাচ্চাদের ফাংশনে। 5 বছরের টুমি রানী তখন ডায়াসে দাঁড়িয়ে, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও বলে দুলতে দুলতে থেমে ভ্যাঁ করার জন্য হাঁ করেছিল মাত্র। সেই সময় নীলু, যোগু, জাপান এসে দুটোকে ধরে নিয়ে গিয়েছিল হরতুনের চায়ের দোকানে। নীলু ব্রিটিশের মাথায় জল ঢালে আর জাপান পিছন থেকে হাঁটুর গুঁতো দিয়ে জিজ্ঞেস করে, কত জিতেছিস? প্রথমে ব্রিটিশ চেঁচিয়ে বলেছিল, আব্বে 50,000। জাপান আরও 2বার হাঁটু চালাতেই সেটা নেমে দাঁড়ালো 2000-এ। সেটাও বিশ্বাস হলো না কারো। পাড়ার বুকি বসুর কাছ থেকে সবাই জেনেছে ঈদ কা চাঁদ হট ফেভারিট ছিল। আরও কয়েকবার ঝাঁকার খেয়ে সত্যি কথা বলল ব্রিটিশ। 300, মায়েরই বলছি, বিশ্বাস কর। পকেট সার্চ করে 100-2-এর মতো পাওয়া গিয়েছিল। আজ সকালে তাই ব্রিটিশকে খুঁজছে নীলু। মাসের 21 তারিখ। ব্রিটিশের কাছে 30 টাকা পাওনা। গত শীতে দর্জির দোকান থেকে ব্রিটিশের টেরিকটনের প্যান্টটা ছাড়িয়ে দিয়েছিল নীলু। এতদিন চায়নি। গতকাল নিয়ে যেতে পারত, কিন্তু মাতালের কাছ থেকে নেওয়া উচিত নয় বলে নেয়নি। আজ দেখা হলে চেয়ে নেবে। চায়ের দোকানে ব্রিটিশকে পাওয়া গেল না। ভিআইপি রোডের মাঝখানে যে সবুজ ঘাসের চত্বরে বসে তারা আড্ডা মারে, সেখানেও না। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু, কোথাও নেই। কাল রাতে নীলু বেশিক্ষণ ছিল না হরতুনের দোকানে। জাপান, যোগু ওরা ব্রিটিশকে ঘিরে বসেছিল। বহুকাল তারা এমন মানুষ দেখেনি যার পকেটে ফালতু 200 টাকা। জাপান মুখ চোখাচ্ছিল। কে জানে রাতে আবার ওরা ট্যাক্সি ধরে ধর্মতলার দিকে গিয়েছিল কিনা। গিয়ে থাকলে ওরা এখনো বিছানা নিয়ে আছে, দুপুর গড়িয়ে উঠবে। ব্রিটিশের বাড়িতে আজকাল আর যায় না নীলু। ব্রিটিশের মা আর দাদার সন্দেহ ওকে নষ্ট করেছে নীলুই। নইলে নীলু গিয়ে ব্রিটিশকে টেনে তুলতো বিছানা থেকে, বলতো,
না হকের পয়সা পেয়েছিস, হিস্সা চাই না, আমার হকেরটা দিয়ে দে। না, আবার ভেবে দেখল নীলু। 200 টাকা, মাত্র 200 টাকার আয়ু এ বাজারে আর কতক্ষণ? কাল যদি ওরা সেকেন্ড টাইম গিয়ে থাকে ধর্মতলায়, তবে ব্রিটিশের পকেটে এখন হপ্তার খরচও নেই। মোড়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায় নীলু। ভাবে, 20 চাক্কি যদি ঝাঁক হয়েই গেল, তবে কিভাবে বাড়ির লোকেদের ওপর একটা মৃদু প্রতিশোধ নেওয়া যায়। অমনি শোভন আর তার বউ বল্লরীর কথা মনে পড়ে গেল তার। শোভন কাজ করে কাস্টমসে। 3 বারে 3টি বিলিতি টেরিলিনের শার্ট তাকে দিয়েছে শোভন, আর দিয়েছে সস্তার একটা গ্রুয়েন ঘড়ি। তার ভদ্রলোক বন্ধুদের মধ্যে শোভন একজন, যাকে বাড়িতে ডাকা যায়। কতবার ভেবেছে নীলু, শোভন, বল্লরী আর ওদের দুটো কচি মেয়েকে এক দুপুরের জন্য বাড়িতে নিয়ে আসবে, খাইয়ে দেবে ভালো করে। খেয়ালই থাকে না এসব কথা। মাত্র 3 স্টপ দূরে থাকে শোভন। মাত্র সকাল 9টা বাজে। আজ ছুটির দিন, বল্লরী নিশ্চয়ই রান্না চাপিয়ে ফেলেনি। উনুনে আঁচ দিয়ে চা ফা লুচি ফুচি হচ্ছে এখনো। দুপুরে খাওয়ার কথা বলার পক্ষে খুব বেশি দেরি হয়নি বোধহয় এখনো। 36 নম্বর বাসটা থামতেই উঠে পড়ল নীলু। উঠেই বুঝতে পারে বাসটা দখল করে আছে 10-12 জন ছেলে ছোকরা। পরনের শার্ট, পায়জামা কিংবা সরু প্যান্ট, বয়স 16-র এদিক ওদিক। তাদের হাসির শব্দে, থুতু ফেলার আগের গলা খাকারির শব্দে খ্যাঁখার মতো শোনাচ্ছিল। লেডিস সিটে 2-3 জন মেয়ে ছেলে বাইরের দিকে মুখ ফিরিয়ে বসে। 2-4 জন ভদ্রলোক ঘাড় শটান করে পাথরের মতো সামনের শূন্যতার দিকে চেয়ে আছে। ছোকরারা নিজেদের মধ্যেই চেঁচিয়ে কথা বলছে, উল্টো পাল্টা কথা, গানের কলি। কন্ডাক্টর 2 জন 2 দরজায় সিঁটিয়ে দাঁড়িয়ে, ভাড়া চাইবার সাহস নেই। তবু ছোকরাদের একজন দলের পরমেশ নামে আর একজনকে ডেকে বলছে, পরমেশ, আমাদের ভাড়াটা দিলি না? কত করে? আমাদের হাফ টিকিট, 5 পয়সা করে দিয়ে দে। এই যে কন্ডাক্টর দাদা, 5 পয়সার টিকিট আছে তো, 12খানা দিন। পিছনের কন্ডাক্টর রোগা, লম্বা, ফর্সা, না কামানো কয়েকদিনের দাড়ি থুতনিতে জমে আছে। এবড়ো খেবড়ো গজিয়েছে গোপ, তাতে তাকে বিষণ্ণ দেখায়। সে তবু একটু হাসল ছোকরাদের কথায়, অসহায় হাসিটি। নীলু বসার জায়গা পায়নি। কন্ডাক্টরের পাশে দাঁড়িয়ে সে বাইরের দিকে মুখ ফিরিয়েছিল। বাইরের কোথাও পরিবার পরিকল্পনার হোর্ডিং দেখে জানালার পাশে বসা একটা ছেলে চেঁচিয়ে বলল, লাল ত্রিভুজটা কি বলতো মাইরি? ট্রাফিক সিগন্যাল বে, লাল দেখলে থেমে যাবি। আর নিরোধ? নিরোধটা কি জানো? রাজার টুপি, রাজার টুপি। হাসির শব্দ। পরের স্টপে বাস আসতে তারা হেঁকে বলল, বেঁধে, লেডিস। নেমে গেল সবাই। বাসটাকে ফাঁকা নিস্তব্ধ মনে হলো এবার। সবাই শরীর স্লথ করে দিল। একজন চশমা চোখে যুবা কন্ডাক্টরের দিকে চেয়ে বলল, লাথি দিয়ে নামিয়ে দিতে পারেন না এইসব এলিমেন্টকে? কন্ডাক্টর ম্লান মুখে হাসে। ঝুঁকে নীলু দেখছিল ছেলেগুলো রাস্তা থেকে বাসের উদ্দেশ্যে টিটকিরি ছুঁড়ে দিচ্ছে। কান কেমন গরম হয়ে যায় তার। লাফিয়ে নেমে পড়তে ইচ্ছে করে। লাঠি, ছোঁড়া, বোমা যা হোক অস্ত্র দিয়ে কয়েকটা খুন করে আসতে ইচ্ছে করে। হঠাৎ পোগোর মুখখানা মনে পড়ে নীলুর। জামার আড়ালে ছোঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে পোগো। স্বপ্ন দেখছে মার্ডারের। তারা সবাই পোগোর পিছনে লাগে, মাঝে মধ্যে লাঠি কষায়। তবু কেন যে পোগোর মতোই এক তীব্র মার্ডারের ইচ্ছা জেগে ওঠে নীলুর মধ্যেও মাঝে মাঝে। এত তীব্র সেই ইচ্ছে যে আবেগ কমে গেলে শরীরে একটা অবসাদ আসে, তেতো হয়ে যায় মন।
শোভন বাথরুমে। বল্লরী এসে দরজা খুলে চোখ কপালে তুলল। ও মা, আপনার কথাই ভাবছিলাম সকালবেলা, অনেক দিন বাঁচবেন। শোভনের বৈঠকখানা খুব ছিমছাম সাজানো। বেতের সোফা, কাঁচের বুককেস, গ্রুন্ডিগের রেডিওগ্রাম, কাঠের টবে মানি প্ল্যান্ট, দেওয়ালে বিদেশি 12 ছবিওয়ালা ক্যালেন্ডার, মেঝে কয়ের কার্পেট, মাঝখানে নিচু টেবিলের ওপর মাখনের মতো রঙের ঝকঝকে অ্যাস্ট্রেটার সৌন্দর্য দেখবার মতন। মেঝে ইংরেজি ছড়ার বই খুলে বসেছিল শোভনের 4 আর 3 বছর বয়সের মেয়ে মিলি আর জুলি। একটু ইংরেজি কায়দায় থাকতেই ভালোবাসে শোভন। মিলিকে কিন্ডার গার্ডেনের বাস এসে নিয়ে যায় রোজ। সে ইংরেজি ছড়া মুখস্থ বলে। নীলুকে দেখেই মিলিজুলি টপাটপ উঠে দৌড়ে এলো। মিলি বলে, তুমি বলেছিলে ভাত খেলে হাত এঁটো হয়, এঁটো কি? দুজনকে দু কোলে তুলে নিয়ে ভারী একরকমের সুখবোধ করে নীলু। ওদের গায়ের শৈশবের আশ্চর্য সুগন্ধ। মিলিজুলি তার চুল, জামার কলার লণ্ডভণ্ড করতে থাকে। তাদের শরীরের ফাঁক দিয়ে মুখ বের করে নীলু বল্লরীকে বলে, তোমার হাঁড়ি চড়ে গেছে নাকি উনুনে? এইবার চড়বে, বাজার এলো এইমাত্র। হাঁড়ি ক্যান্সেল করো আজ, বাপ গেছে বারুইপুরে, সকালেই 20 চাক্কি ঝাঁক হয়ে গেল, সেটা পুষিয়ে নিতে হবে তো। তোমার এই দুটো পুঁটলি নিয়ে দুপুরের আগেই চলে যেও আমার গাড্ডায়, ঘুমেলিও সবাই। বল্লরী ঝেঁঝে ওঠে। কি যে সব অসভ্য কথা শিখেছেন বাজে লোকদের কাছ থেকে, নেমন্তন্নের ওই ভাষা। বাথরুম থেকে শোভন চেঁচিয়ে বলে, চলে যাস না নীলু, কথা আছে। যেও কিন্তু। নীলু বল্লরীকে বলে, নইলে আমার প্রেস্টিজ থাকবে না। বাহ, আমার যে ডালের জল চড়ানো হয়ে গেছে। এত বেলায় কি নেমন্তন্ন করে মানুষ? নীলু সেসব কথায় কান দেয় না। মিলিজুলির সঙ্গে কথা বলতে শুরু করে। শোভন সকালেই দাড়ি কামিয়েছে, নীল গাল, মেদবহুল শরীরে এঁটে বসেছে ফিনফিনে গেঞ্জি, পরনে পাট ভাঙা পায়জামা। গত বছর যৌথ পরিবার থেকে আলাদা হয়ে এলো শোভন। বাসা খুঁজে দিয়েছিল নীলুই, 4 দিনের নোটিশে। এখন সুখে আছে শোভন। যৌথ পরিবারে থাকার সময়ে এত নিশ্চিন্ত আর তৃপ্ত আর সুখী দেখাতো না তাকে। পাছে হিংসে হয়, সেই ভয়ে চোখ সরিয়ে নেয় নীলু। নেমন্তন্নের ব্যাপার শুনে শোভন হাসে। আমিও যাব যাব করছিলাম তোর কাছে, এর মধ্যেই চলে যেতাম, ভালোই হলো। 1 কাপ চা আর প্লেটে বিস্কুট সাজিয়ে ঘরে আসে বল্লরী। শোভন হতাশ গলায় বলে, বা, মোটে 1 কাপ করলে? ছুটির দিনে এ সময় আমারও তো 1 কাপ পাও না। বল্লরী গম্ভীরভাবে বলে, বাথরুমে যাওয়ার আগেই তো 1 কাপ খেয়েছ। মিষ্টি ঝগড়া করে দুজন। মিলিজুলির গায়ের অদ্ভুত সুগন্ধে ডুবে থেকে শোভন আর বল্লরীর আদর করা গলার স্বর শুনে নীলু সম্মোহিত হয়ে যেতে থাকে। তারপরই হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে বলে, চলি রে, তোরা ঠিক সময় চলে যাস। শুনুন শুনুন, আপনার সঙ্গে কথা আছে। বল্লরী তাকে থামায়। কি কথা? বলছিলুম না, আজ সকালেই ভেবেছি আপনার কথা, তার মানে নালিশ আছে একটা। কারা বলুন তো আমাদের বাড়ির দেওয়ালে রাজনীতির কথা লিখে যায়? তারা কারা? আপনাদের তো এলাকা এটা, আপনার জানার কথা। কি লিখেছে? সে অনেক কথা, ঢোকার সময় দেখেননি? বর্ষার পরেই নিজেদের খরচে বাইরেটা রং করালুম, দেখুন গিয়ে কালো রং দিয়ে ছবি এঁকে লিখে কি করে গেছে। তাছাড়া রাতভর লেখে, গোলমালে আমরা কাল ঘুমোতে পারিনি। নীলু উদাসভাবে বলে, বারণ করে দিলেই পারো। কে বারণ করবে? আপনার বন্ধু ঘুমোতে না পেরে উঠে সিগারেট ধরালো আর ইংরেজিতে আপন মনে গালাগাল দিতে লাগলো। ভ্যাগাবন্ডস, মিসফিটস, প্যারাসাইটস, আরও কত কি। সাহস নেই যে উঠে ছেলেগুলোকে ধমকাবে।
তা তুমি ধমকালে না কেন? নীলু বলে উদাস ভাবটা বজায় রেখেই। বল্লরী হাসল উজ্জ্বলভাবে, বলল, ধমকাইনি নাকি? শেষমেশ আমিই তো উঠলাম, জানালা দিয়ে গলা বাড়িয়ে বললাম, ভাই আমরা কি রাতে একটু ঘুমোবো না? আপনার বন্ধু তো আমার কাণ্ড দেখে অস্থির, পিছন থেকে আঁচল টেনে ফিস ফিস করে বলছে, চলে এসো, ওরা ভীষণই তো, যা তা বলে দেবে। কিন্তু ছেলেগুলো খারাপ না, বেশ ভদ্রলোকের মতো চেহারা, ঠোঁটে সিগারেট জ্বলছে, হাতে কিছু চটি চটি বই, প্যাম্পলেট। আমার দিকে হাত জোর করে বলল, বৌদি আমাদেরও তো ঘুম নেই, এখন তো ঘুমের সময় না এ দেশে। বললুম, আমার দেওয়ালটা আমার নোংরা হয়ে গেল যে। একটা ছেলে বলল, কে বলল নোংরা? বরং আপনার দেওয়ালটা অনেক ইম্পর্ট্যান্ট হলো আগের চেয়ে। লোক এখানে দাঁড়াবে, দেখবে, জ্ঞান লাভ করবে। আমি বুঝলুম খামোখা কথা বলে লাভ নেই। জানালা বন্ধ করতে যাচ্ছি, অমনি একটা মিষ্টি চেহারার ছেলে এগিয়ে এসে বলল, বৌদি আমাদের একটু চা খাওয়াবেন? আমরা 6 জন আছি। নীলু চমকে উঠে বলল, খাওয়ালে নাকি? বল্লরী মাথা এলিয়ে বলল, খাওয়াবো না কেন? সে কি? শোভন মাথা নেড়ে বলল, আর বলিস না, ভীষণ ডেয়ারিং এই মহিলাটি, একদিন বিপদে পড়বে। আহা, ভয়ের কি, এই টুকুটুকু সব ছেলে, আমার ভাই বাবলুর বয়সী, মিষ্টি কথাবার্তা। তাছাড়া এই শরতের হিমে রাত জেগে বাইরে থাকছে, ওদের জন্য না হয় একটু কষ্ট করলাম। শোভন হাসে, হাত তুলে বল্লরীকে থামিয়ে বলে, তার মানে তুমিও ওদের দলে? আহা, আমি কি জানি ওরা কোন দলের, আজকাল হাজারো দল দেওয়ালে লেখে, আমি কি করে বুঝব? তুমি ঠিকই বুঝেছ, তোমার ভাই বাবলু কোন দলে তা কি আমি জানি না? সেদিন খবরের কাগজে বাবলুর কলেজের ইলেকশনের রেজাল্ট তোমাকে দেখালুম না? তুমি ভাইয়ের দলের সিম্পাথাইজার। অসহায়ভাবে বল্লরী নীলুর দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, না, বিশ্বাস করুন আমি দেখিও নি ওরা কি লিখেছে। নীলু হাসে, কিন্তু চা তো খাইয়েছ? হ্যাঁ, সে তো 5 মিনিটের ব্যাপার, গ্যাস জেলে 6 পেয়ালা চা করতে কতক্ষণ লাগে? ওরা কি খুশি হলো, বলল, বৌদি দরকার পড়লে আমাদের ডাকবেন। যাওয়ার সময়ে পেয়ালাগুলো জল দিয়ে ধুয়ে দিয়ে গেল। ওরা ভালো না? নীলু শান্তভাবে একটু মুচকি হাসে, কিন্তু তোমার নালিশ ছিল বলছিলে যে, এ তো নালিশ নয়, প্রশংসা। না, নালিশই, কারণ আজ সকালে হঠাৎ গোটা 2 বড় বড় ছেলে এসে হাজির। বলল, আপনাদের দেওয়ালে ওসব লেখা কেন? আপনারা কেন এসব অ্যালাউ করেন? আপনার বন্ধু ঘটনাটা বুঝিয়ে বলতে ওরা থমথমে মুখ করে চলে গেল। আপনি ওই 6 জনকে যদি চিনতে পারেন তবে বলবেন ওরা যেন আর আমাদের দেওয়ালে না লেখে, লিখলে আমরা বড় বিপদে পড়ে যাই। 2 দলের মাঝখানে থাকতে ভয় করে আমাদের, বলবেন যদি চিনতে পারেন। শোভন মাথা নেড়ে বলে, তার চেয়ে নীলু তুই আমার জন্য আর একটা বাসা দেখ, এই দেওয়ালে লেখা নিয়ে ব্যাপার কদ্দূর গড়ায় কে জানে। এরপর বোমা কিংবা পেটো ছুড়ে দিয়ে যাবে জানালা দিয়ে, রাস্তায় পেলে আলু টপকাবে। তার ওপর বল্লরী ওদের চা খাইয়েছে। যদি সে ঘটনার সাক্ষী সাবত কেউ থেকে থাকে তবে এখানে থাকাটা বেশ রিস্কি এখন। বল্লরী নীলুর দিকে চেয়ে বলল, বুঝলেন তো, আমাদের কোনো দলের ওপর রাগ নেই, রাত জাগা 6টা ছেলেকে চা খাইয়েছি, সে তো আর দল বুঝে নয়, অন্য দলের হলেও খাওয়াতুম। বেরিয়ে আসার সময় দেওয়ালে লেখাটা নীলু এক পলক দেখল। তেমন কিছু দেখার নেই, সারা কলকাতার দেওয়াল জুড়ে ছড়িয়ে আছে বিপ্লবের ডাক, নিঃশব্দে। কয়েকদিন আগে এক সকালবেলায় হরলালের জ্যাঠামশাইকে নীলু দেখেছিল প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন দেওয়ালের সামনে। পড়লেন লেখা। নীলুকে দেখে
ডাক দিলেন তিনি। বললেন, এই সব লেখা দেখেছ নীলু? কীরকম স্বার্থপরতা! আমাদের ছেলেবেলায় মানুষকে স্বার্থত্যাগের কথাই শেখানো হতো, এখন এরা শেখাচ্ছে স্বার্থ সচেতন হতে, হিংস্র হতে। দেখেছ কীরকম উল্টো শিক্ষা! নীলু শুনে হেসেছিল। উনি গম্ভীর হয়ে বলেছিলেন, হেসো না, রামকৃষ্ণদেব যে কামিনী কাঞ্চন সম্বন্ধে সাবধান হতে বলেছিলেন, তার মানে বোঝো? নীলু মাথা নেড়েছিল, না। উনি বললেন, আমি এতদিনে সেটা বুঝেছি। রামকৃষ্ণদেব আমাদের দুটো অশুভ শক্তি সম্বন্ধে সচেতন হতে বলেছিলেন। একটা হচ্ছে ফ্রয়েডের প্রতীক কামিনী, অপরটা হচ্ছে মার্ক্সের কাঞ্চন। ও দুই তত্ত্ব পৃথিবীকে ব্যভিচার আর স্বার্থপরতার দিকে নিয়ে যাচ্ছে। তোমার কি মনে হয়? নীলু ভীষণ হেসে ফেলেছিল। হরলালের জ্যাঠামহাশয় রেগে গিয়ে দেওয়ালে লাঠি ঠুকে বললেন, তবে এর মানে কি? পড়ে দেখো, এসব ভীষণ স্বার্থপরতার কথা কি না। তারপর থেকে যতবার সেই কথা মনে পড়েছে ততবার নীলু হেসেছে, একা একা। বেলা বেড়ে গেছে। বাসায় খবর দেওয়া নেই যে শোভনরা খাবে। খবরটা দেওয়া দরকার। ফুলবাগানের মোড় থেকে নীলু একটা শর্টকাট ধরল। বড় রাস্তায় যেখানে গলির মুখ এসে মিশেছে, সেখানেই দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে সাধন, নীলুর চতুর্থ ভাই। কলেজের শেষ ইয়ারে পড়ে। নীলুকে দেখে সিগারেট লুকোলো। পথ চলতি অচেনা মানুষের মতো দুজনে দুজনকে চেয়ে দেখল, একটু চোখ সরিয়ে নিল। তাদের দেখে কেউ বুঝবে না যে তারা এক মায়ের পেটে জন্মেছে, একই ছাদের নিচে একই বিছানায় শোয়। নীলু শুধু জানে সাধন তার ভাই। সাধনের আর কিছুই জানে না সে। কোন দল করছে সাধন, কোন পথে যাচ্ছে, কেমন তার চরিত্র, কিছুই জানা নেই নীলুর। কেবল মাঝে মাঝে ভোরবেলা উঠে সে দেখে সাধনের আঙুলে, হাতে কিংবা জামায় আলকাতরার দাগ। তখন মনে পড়ে গভীর রাতে ঘুমোতে এসেছিল সাধন। এখন কেন জানে না সাধনের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছিল নীলুর। সাধন, তুই কেমন আছিস? তোর জামা প্যান্ট নিয়েছিস তো? অনার্স ছাড়িসনি তো? এরকম কত জিজ্ঞাসা করার আছে। একটু এগিয়ে গিয়েছিল নীলু। ফিরে আসবে কিনা ভেবে ইতস্তত করছিল। মুখ ফিরিয়ে দেখল সাধন তার দিকেই চেয়ে আছে, এক দৃষ্টে। হয়তো জিজ্ঞেস করতে চায়, দাদা ভালো আছিস তো? বড্ড রোগা হয়ে গেছিস, তোর ঘাড়ের নলি দেখা যাচ্ছে রে। কুসুমদির সঙ্গে তোর বিয়ে হলো না শেষ পর্যন্ত, না? ওরা বড় লোক, তাই? তুই আলাদা বাসা করতে রাজি হলি না, তাই? না হোক কুসুমদির সঙ্গে তোর বিয়ে, কিন্তু আমরা ভাইয়েরা তো জানি তোর মন কত বড়। বাবার পর তুই কেমন আগলে আছিস আমাদের। আহারে দাদা, রোদে রোদে ঘুরিস না, বাড়ি যা। আমার জন্য ভাবিস না, আমি রাত চড়া, কিন্তু নষ্ট হচ্ছি না রে, ভয় নেই। কয়েক পলক নির্জন গলিপথে তারা দুজনে দুজনের দিকে চেয়ে এরকম নিঃশব্দে কথা বলল। তারপর সামান্য লজ্জা পেয়ে নীলু বাড়ির দিকে হেঁটে যেতে লাগলো। দুপুরে বাড়িতে কাণ্ড হয়ে গেল খুব। নাড়ু মামি কলকল করে কথা বলে, সেই সঙ্গে মা আর ছোট বোনটা। শোভনের দুই মেয়ে কাণ্ড করলো আরও বেশি। বাইরের ঘরে শোভন আর নীলু শুয়েছিল, ঘুমোতে পারল না। সাধন ছাড়া ভাইয়েরা যে যার আগে খেয়ে বন্ধু বান্ধবদের বাড়িতে কি আস্তানায় কেটে পড়েছিল। তবু যজ্ঞিবাড়ির ভিড়ের মতো হয়ে রইল রবিবারের দুপুর। সবার শেষে খেতে এলো সাধন। মিষ্টি মুখের ডৌলটুকু আর গায়ের ফর্সার রং রোদে পুড়ে তেতে কেমন টেনে গেছে। মেঝেতে ছক পেতে বাইরের ঘরেই লুডো খেলছিল বল্লরী, মামি আর নীলুর দুই বোন। সাধন ঘরে ঢুকতেই নীলু বল্লরীর মুখখানা লক্ষ্য করল।
যা ভেবেছিল তা হলো না। বল্লরী চিনতেও পারল না সাধনকে। মুখ তুলে দেখল একটু, তারপর চালনির ভিতর ছক্কাটাকে খটাখট পেরে দান ফেলল। সাধনও চিনল না। একটু হতাশ হলো নীলু। হয়তো রাতের সেই ছেলেটা সত্যিই সাধন ছিল না, নয়তো এখনকার মানুষ পরস্পরের মুখ বড় তাড়াতাড়ি ভুলে যায়। নীলু গলা উঁচু করে বলল, তোমার মেয়ে দুটো বড় কাণ্ড করছে বল্লরী, ওদের নিয়ে যাও। আহ, একটু রাখুন না বাবা, আমি প্রায় ঘরে পৌঁছে গেছি। রাত্রির শোতে শোভন আর বল্লরী জোর করে টেনে নিয়ে গেল নীলুকে। অনেক দামি টিকিটে বাজে একটা বাংলা ছবি দেখল তারা। তারপর ট্যাক্সিতে ফিরল। জ্যোৎস্না ফুটেছে খুব। ফুলবাগানের মোড়ে ট্যাক্সি ছেড়ে জ্যোৎস্নায় ধীরে ধীরে হেঁটে বাড়ি ফিরছিল নীলু। রাস্তা ফাঁকা, দুধের মতো জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে চরাচর। দেওয়ালে দেওয়ালে বিপ্লবের ডাক। নিরপেক্ষ মানুষেরা তারই আড়ালে শুয়ে আছে। দূরে দূরে কোথাও পেটো ফাটবার আওয়াজ ওঠে। মাঝে মধ্যে গলির মুখে মুখে যুদ্ধের বুদ্ধ তৈরি করে লড়াই শুরু হয়। সাধন আছে ওই দলে। কে জানে, একদিন হয়তো তার নামে একটা শহীদ স্তম্ভ ওই ঢিবির মতো গজিয়ে উঠবে গলির মুখে। পাড়া আজ নিস্তব্ধ। তার মানে নীলুর ছোটলোক বন্ধুরা আজকেও মেজাজে নেই। হয়তো ব্রিটিশ আজ মাল খায়নি, যোগু আর জাপান গেছে ঘুমোতে। ভাবতে ভালোই লাগছে। শোভন আর বল্লরীর ভালোবাসার বিয়ে। বড় সংসার ছেড়ে এসে সুখে আছে ওরা। কুসুমের বাবা শেষ পর্যন্ত মত করলেন না। এই বিশাল পরিবারে তার আদরের মেয়ে এসে অথই জলে পড়বে। বাসা ছেড়ে যেতে পারল না নীলু। যেতে কষ্ট হয়েছিল। কষ্ট হয়েছিল কুসুমের জন্য। কোনটা ভালো হতো তা সে বুঝলই না। একা হলে ঘুরে ফিরে কুসুমের কথা বড় মনে পড়ে। বাবা ফিরবে পরশু। আরও 2 দিন তার কিছু চাকরি ঝাঁক যাবে। হাসি মুখেই মেনে নেবে নীলু, নয়তো রাগই করবে, কিন্তু ঝাঁক হবেই। বাবা ফিরে নীলুর দিকে আড়ে আড়ে অপরাধীর মতো তাকাবে, হাসবে মিটিমিটি। খেলটুকু ভালোই লাগবে নীলুর। সে এই সংসারের জন্য প্রেমিকাকে ত্যাগ করেছে, কুসুমকে। এই চিন্তায় সে কি মাঝে মাঝে নিজেকে মহৎ ভাববে? একা থাকলে অনেক চিন্তার টুকরো ঝরে পড়া কুটোকাটার মতো মাথার ভিতরে চক্কর খায়। বাড়ির ছায়া থেকে পোগো হঠাৎ নিঃশব্দে পিছু নেয়। মনে মনে হাসে নীলু। তারপর ফিরে বলে, পোগো, কি চাস? পোগো দূর থেকে বলে, ঠালা, তোকে মার্ডার করবো। ক্লান্ত গলায় নীলু বলে, আয়, করে যা মার্ডার। পোগো চুপ থাকে একটু, সতর্ক গলায় বলে, মারবি না বল। বড় কষ্ট হয় নীলুর। ধীরে ধীরে পোগোর দিকে এগিয়ে গিয়ে বলে, মারবো না, আয়, একটা সিগারেট খা। পোগো খুশি হয়ে এদিকে আসে। নিশুত রাতে এক ঘুমন্ত বাড়ির সিঁড়িতে বসে নীলু। পাশে পাগলা পোগো। সিগারেট ধরিয়ে নেয় দুজনে। তারপর যা নীলু কখনো কাউকে বলতে পারে না, সেই হৃদয়ের দুঃখের গল্প, কুসুমের গল্প, অনর্গল বলে যায় পোগোর কাছে। পোগো নিবিষ্ট মনে বুঝবার চেষ্টা করে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, নীলুর দুঃখ। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।